ভাবে এই লতাটা কাটতে হবে আমাকে, কিন্তু কি করে কাটবো? সঙ্গে তো ছোড়াও নেই। অজামিল, অজামিল বন্ধু, বাঁচাও আমায়, বাঁচাও আমায়। এই হলো মহামৃত্যুঞ্জয় কবচ। রাজগুরুই আমাকে দিয়েছিলেন। এই কবচ তোমার সাথে থাকলে কোনো বিপদ কেন, মৃত্যুও তোমার স্পর্শ করতে পারবে না। উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। অনেক সংবাদ আদান প্রদান হয়েছে, কিন্তু আর যে নয়। এখন থেকে মহারাজের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন। পথের কাটা শেষ করে ফেলতে আমার এতটুকু হাত কাঁপে না বিদ্যাপতি। ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং। উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। অজামিল, কি বিদ্যাপতি যে লতাটা কেটে ফেলেছে! কি করবো আমি এখন? আমার তো সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। কি করি, কি করি? বিদ্যাপতি, বিদ্যাপতি, কি হয়েছে তোমার? তোমার ডাক শুনে ছুটে এলাম। কোনো বিপদে পড়েছিলে? কোনো বন্য জন্তু তোমাকে আক্রমণ করেছিল? সেসব কিছু না, আসলে জঙ্গলে একটা ফাঁদ পাতা ছিল। সে কি? কোন রকম সেখান থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি। কি সর্বনাশ! না না, আর এক মুহূর্ত এখানে নয়। আমার মন কু ডাকছে। প্রথম সাপের ছোবল থেকে বাঁচলে, তারপরে এই ফাঁদ, এরপরে না জানি আরো কি আছে। অজামিল, আমিও কিচ্ছু বুঝতে পারছি না কেন বারবার আমার সঙ্গে এসব হচ্ছে। আচ্ছা, এমনও তো হতে পারে কোনো শত্রু আমাদের অনুসরণ করছে। ছদ্মবেশী হয়তো আমাদের মধ্যে লুকিয়ে আছে, হয়তো আমাদের সৈন্যবাহিনীর মধ্যে আছে, আমরা হয়তো বুঝতে পারছি না। বিদ্যাপতি, বিদ্যাপতি, আমাদের আরো সাবধান হওয়া দরকার। তোমার হয়তো আমার কথাগুলো যুক্তিসঙ্গত মনে হবে না। না না, তা কেন? তোমার কথাটা আমার কাছে যথেষ্ট যুক্তিপূর্ণ মনে হচ্ছে। এমনটা হওয়া কিন্তু অসম্ভব নয়। তাহলে এখন আমাদের প্রথম কাজ হলো সেই ছদ্মবেশী শত্রুকে খুঁজে বার করা। তার জন্য সময় নষ্ট করে কি লাভ বিদ্যাপতি? নীলমাধবের সন্ধান তো আমাদের করতেই হবে। কিন্তু এইভাবে এত সৈন্য নিয়ে পথ চলা বোধহয় ঠিক হবে না বিদ্যাপতি। বরং তুমি আমি পূর্ব দিকে যাই। সঙ্গে এত সৈন্য না থাকলে শত্রুরও কোনো ভয় থাকবে না বিদ্যাপতি। একবার ভেবে দেখো,
বরং তুমি আমি কাউকে না জানিয়ে নিঃশব্দেই পথে এগিয়ে যাই। কিন্তু অজামিল, সৈন্যদের তো জানাতে হবে, তাহলে ওরাও চিন্তায় পড়বে। দেখো বিদ্যাপতি, তুমি আমার চেয়েও বুদ্ধিমান, তুমি আমার থেকে আরো ভালো বুঝবে। আমার মনে হয় আমাদের যাত্রাপথটা কাউকে জানতে দেওয়া ঠিক হবে না। আর কেউ যদি জানতে পারে, শত্রুরা তোমাকে আরো নতুন কোনো বিপদে ফেলতে পারে। একবার ভেবে দেখো। তুমি হয়তো ঠিকই বলছো, কিন্তু মহারাজকে আমি যে পত্র দিয়েছি, তাই মহারাজের উত্তরের জন্য আমাদের এখানে অপেক্ষা করতেই হবে। প্রতিটা মুহূর্তই কিন্তু মূল্যবান বিদ্যাপতি। মহারাজের পত্রের অপেক্ষা করতে গিয়ে নিজের বিপদ ডেকে এনো না। তোমার কাছে বন্ধু হিসেবে এইটুকুই অনুরোধ আমার। অজামিল, তোমাকে যত দেখছি আমি তত অবাক হচ্ছি। নীলমাধবের সন্ধান শেষ করে আমি রাজ্যে ফিরে গিয়ে মহারাজকে অনুরোধ করব, মহারাজ যেন তোমায় রাজসভায় উচ্চ পদ দেন। সত্যি তোমার বুদ্ধি অতুলনীয়। চলো বন্ধু, কাউকে না জানিয়ে আমরা পূর্ব দিকে আরো এগিয়ে যাই। তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি রে মা, কিন্তু মারে, সৌ শাউরি হলো বাবা মায়ের সমান। সকলের সামনে তোর শাউরির সঙ্গে এরকম ব্যবহার করা তো ঠিক হয়নি রে মা, ঠিক হয়নি। সর্দার হিসাবে আমার মাথাটা হেট হয়ে গেল। তো আমি তো তোকে কোনোদিন তোর মায়ের অভাব বুঝতে দিইনি, ভালো শিক্ষা দিয়েছি। মানুষকে অসম্মান করা শিক্ষা তো আমি দিইনি রে মা। সত্যি ললিতা, এই কাজটা তুই একদম ঠিক করিস। সংসারে থাকতে গেলে শাউরি বৌমার তো কোদর লেগেই থাকবে, তা বলি তুই বিয়ের আগে এরকম ভাবে ঝগড়া করবি? হ্যাঁ, নেয়ার তোর ভাগ্য ভালো, তোর শাউরি বেটা ভাঙেনি। তবে হ্যাঁ, ওরা কিন্তু খুব রেগে গিয়েছিল। আমি কোনো রকমে হাতে পায়ে ধরে ওদের শান্ত করেছি। তবে হ্যাঁ ললিতা, তোর শাউরির মনটা কিন্তু খুব বড়। আমাকে হেসে হেসে কি বললো জানিস? বললো, রাজকন্যা তার দিমাগ থাকবে না, সে আবার হয় নাকি? অল্প বয়স, মাথা গরম, মজা বলেছে। আমিও সব গায়ে মাখিনি। কিন্তু আমি ওনাদের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? ও সর্দার, তুমি ওসব কথা বাদ দাও দেখি। রাত পোয়ালেই মেয়ের বিয়ে, ওই গাঁও বুড়ো এসে বসে আছে, উনি তো বিয়ে দেবেন নাকি? চলো চলো, ওনার সাথে কথা কইতে হবে। হ্যাঁ, চলো 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 সবাই। আর এই যে বরযাত্রীর খাবার দাবার ব্যবস্থা সব ঠিক মতো হয়েছে তো? ও কানে যেন কোনো গন্ডগোল না হয়, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখে দিচ্ছি। চলো চলো চলো। আর কোনো গোলমেল করিস না ললিতা, কেমন? মাথার পেছনে দুটো চোখ আছে কানাই। যা ধরে ফেললে, ভাবলাম চুপি চুপি। এটাকে চুপি চুপি ঢোকা বলে না, বলে চোরের মতো আসা। একদম ঠিক বলেছ। এই চুরি স্বভাবটা আমার সেই ছোটবেলা থেকে। জানো, ছোটবেলায় ক্ষীর ননি সব চুরি করে খেতাম, তাই তো মা আমায় ননি চোরা বলে রাখতো। তোমার সাহস তো কম না, এই এত রাত্রিবেলা তুমি সোজা রাজকন্যার ঘরে ঢুকে গল্প জুড়তে বসেছো?
ভাল লাগছে না এখন কানাই, তুমি যাও এখান থেকে। এত সহজে যাব বলে তো এখানে আসিনি আমি। আগে কথা দাও কথা? কি কথা শুনি? যে কাল তুমি বিয়ে করছো না। এই এক কথা বারবার শুনতে আমার ভালো লাগছে না কানাই। তাহলে তুমি এ বিয়ে করছো না? আচ্ছা ললিতা, ওরম একটা শাউরি, ওরম একটা ন্যাকা ভোলা বর তুই সইতে পারবে? পারবো, পারতেই হবে। তাহলে দেখছি এবার যা করার আমাকেই করতে হবে। কানাই, যদি কিছু উল্টোপাল্টা করেছো তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। তোমার সঙ্গে মন্ডুকের বিয়েটা যে করেই হোক আমি ভাঙবই। বিয়েটা হবেই, আমার জেদ তুমি জানো না কানাই। তুমি আমার যে তো জানো। আচ্ছা বেশ, তবে শর্ত হোক, যদি আমি তোমার বিয়েটা ভাঙতে না পারি তাহলে আমি আর কোনোদিন তোমার এই মুখ হব না। আর যদি আমি তোমার আর মন্ডুকের বিয়েটা ভাঙতে পারি তাহলে আমার পছন্দ করা পাত্রের গলায় কিন্তু তোমায় মালা দিতে হবে। বলো রাজি? কি হলো, বলো রাজি কিনা? দেখি কে জেতে আর কে হারে। আমি কখনো হারি না কানাই। বেশ, তোমার শর্তে আমি রাজি। হয় মন্ডুকের সাথে আমার বিয়ে হবে, আর তা না হলে তোমার পছন্দ করা পাত্রের গলায় আমি মালা দেব। জঙ্গলের পথ এসে শেষ হলে নদীর ধারে, কিন্তু এখন এই নদী বেরোবো আমি কি করে? কি ভাবছো বিদ্যাপতি? কোথায় ছিলে অজামিল তুমি? এখন তো আমরা মাত্র দুজনেই হচ্ছি। হঠাৎ করে যদি তুমি এদিক ওদিক চলে যাও তাহলে তো মস্ত বড় সমস্যা। না না না, এখন আমার মনে হচ্ছে তোমার কথা শোনা আমার ঠিক হয়নি। সৈন্যবাহিনীদের এভাবে ছেড়ে চলে আসা আমার উচিত হয়নি। সামনে এত বড় নদী, কোনো জলযান নেই, কি করে পেরোবো আমরা এত বড় নদী? আমার মনে হচ্ছে আমাদের এখন পিছু হাঁটতে হবে। বিদ্যাপতি, তুমি তোমার মহানুভবতার জন্য আমাকে বন্ধু ভাবো ঠিকই, কিন্তু আমি নিজেকে তোমার দাস মনে করি, সেবক ভাবি। বিশ্বাস করো, আমি কখনো তোমার দুশ্চিন্তার কারণ হতে চাই না, বরং সবসময় চেষ্টা করি যাতে তোমার চিন্তা লাঘব করা যায়। অজামিল, এই মুহূর্তে তোমার সাথে কথার খেলা খেলার আমার কোনো ইচ্ছে নেই। তুমি খুব ভালো করে জানো আমি মিথ্যে স্তোক বাক্য পছন্দ করি না। তুমি অবন্তীনগরের মহামন্ত্রী, তোমাকে মিথ্যে স্তোক দেওয়ার সাহস আমার নেই। আমি সত্যিই তোমার চিন্তা দূর করার কাজে ব্যস্ত ছিলাম বিদ্যাপতি। কিভাবে দূর করবে আমার চিন্তা তুমি? হ্যাঁ, কিভাবে পার করবো আমরা এই বিশাল নদী? সাঁতার কেটে? কেন বজ্রায়? বজ্রা? অজামিল, ভালো করে দেখো, সামান্য একটা ডিঙি নৌকো চোখে পড়ছে না, আর তুমি এখানে বজ্রা পাবে কোথা থেকে? ওই তো দেখো, অজামিল, কিন্তু তুমি অসম্ভবকে সম্ভব করেছ। কিন্তু কিভাবে জোগাড় করলে এই বজ্রা তুমি?
আমি আসি চন্দ্রকেতু, তুমি তারার খেয়াল রেখো। দাঁড়াও অজামিল। শুভ কাজে যাচ্ছি, পিছনে রেখো না। কাজটা যাতে সত্যি শুভ হয় তাই ডাকলাম। এই সাপের ছোবলে যদি বিদ্যাপতি না মরে তাহলে তুমি কি করবে ভেবে দেখেছ? ভেবেছি, সৈন্যবাহিনীদের সঙ্গে আমাদের গুপ্ত ঘাতকেরা রয়েছে। তারা জঙ্গলে ফাঁদ পেতে বিদ্যাপতিকে মারবে। বিদ্যাপতি বড় সতর্ক অজামিল। তাতেও যদি ও না মরে তাহলে মরবে, মরবেই। রাজগুরু বলেছেন বিদ্যাপতির মৃত্যু যোগ প্রবল। স্থলে মৃত্যু ভয়, জলে মৃত্যু ভয়। স্থলে না মরলে জলে তো মরবেই। জলে মরবে? জলে কিভাবে মরবে? আমরা যদি কলিঙ্গ রাজ্যে ঢুকতে পারি তাহলে হয় সুবর্ণরেখা, নয় ব্রাহ্মণী, নয় মহানদী পেরোতেই হবে। তুমি এই 3টে নদীতেই বজ্রা পাঠিয়ে রেখো। আমি যেখানেই পৌঁছাই না কেন সেখানকার অনুচরদের সঙ্গে ঠিক যোগাযোগ করে নেব। তারা যেন আমার নির্দেশ মতো সেখানে পৌঁছে যায়। বেশ, তাই হবে। কিন্তু ও যদি ওদের আমার লোক ভেবে চিনে ফেলে তাহলে? তুমি আগে থেকে তাদের শিখিয়ে রাখবে, তারা তেমনই সাজ নেবে, তারা তেমনই অভিনয় করবে, সিংহাসনে বসবে, রাজা হবে, আর এটুকু করতে পারবে না। আমি তোমার বজ্রার অপেক্ষায় থাকবো। মনে রেখো, সাপের ছোবল, জঙ্গলের ফাঁদ ব্যর্থ হলে এই জলযানই কিন্তু আমাদের একমাত্র ভরসা। বললে না যে কিভাবে জোগাড় করেছো তুমি এই বজ্রা? তোমাকে না জানিয়ে আমি জঙ্গলের পথ ধরে নদীর তীর বরাবর হেঁটে গেছিলাম অনেকটা পথ। সেখানে একটা বসতিও আছে, একটা ঘাটও। আর সেখানে গিয়ে আমি জানতে পারলাম যে মাঝ নদীতে একটা বণিক নৌকো নোঙর করা আছে। বণিকরা ঘাটে নেবে বাণিজ্য করতে গেছে, দিন কয়েক পরে ফিরবে। ততদিন বজ্রা তো খালিই থাকবে। তাই সঙ্গে সঙ্গে সেই খালি বজ্রা ভাড়া নিতে চাইলাম কিছুদিনের জন্য। আর মাঝিরা 2 কড়ি লাভের আশায় দিয়েও দিল। অজামিল, রানীমা আমার গলায় মহামৃত্যুঞ্জয় কবচ পরিয়েছেন ঠিকই, কিন্তু আমার আসল মহামৃত্যুঞ্জয় কবচ হলে তুমি। বারবার যেভাবে তুমি চরম সংকটে বুদ্ধি দিয়ে আমায় উদ্ধার করেছ, আমায় বাঁচিয়েছ, তাতে তোমার কাছে আমার ঋণ আরো বেড়ে যাচ্ছে। মহামৃত্যুঞ্জয় কবচ, ওই কবচ আগে তোমার গলা থেকে ছিনিয়ে নেব, তারপর তোমাকে পাঠিয়ে দেব অতল জলের নিচে। কৃতজ্ঞতা, ঋণ, বন্ধুত্ব এসব কথা বলো না বিদ্যাপতি। আমি বড় সংকুচিত বোধ করি। আমি তোমার দাসানুদাস, তোমার সেবা করাই আমার ধর্ম। চলো ঘাটে চলো, সেখানেই বজ্রা এসে ভিড়বে। ওখান থেকে আমরা বজ্রায় উঠব। আর তার আগে তোমার সন্দেহ দূর করার জন্য মাঝিদের সঙ্গে কথাও বলিয়ে দেব। এসো এসো।
সইল তোরা জলকে চল জল সইলেই সুমঙ্গল বাসের খুঁটি হোগলা পাতায় ছাইনা তলায় সাইজল রে সইল তোরা জলকে চল জল সইলেই সুমঙ্গল বাসের খুঁটি হোগলা পাতায় ছাইনা তলায় সাইজল রে ছাইনা তলায় সাইজল রে লাজবি যদি আইলো তোরা বিহার লগন আইলো রে জিগি জাগি জাগ ধাম সামা দোল বাইজল রে আজ শুধুমাত্র তোমার জীবনেরই চরমক্ষণ নয় ললিতা, সমগ্র কলিযুগের এক মাহেন্দ্রক্ষণ এগিয়ে আসছে। আজ শুধুমাত্র তোমার জীবনেরই চরমক্ষণ নয় ললিতা, সমগ্র কলিযুগের এক মাহেন্দ্রক্ষণ এগিয়ে আসছে, যে ক্ষণে তুমি আর বিদ্যাপতি মুখোমুখি হবে। এখন শুধু সেই সময়ের অপেক্ষা। চন্দনের গন্ধ ভরে খুশির পরব ছাইল রে পাল্টা মাথায় সোনার বরণ শিবুকে সাগর ধরন চন্দনের গন্ধ ভরে খুশির পরব ছাইল রে লাজবি যদি আইলো তোরা বিহার লগন আইলো রে জিগি জাগি জাগ ধাম সামা দোল বাইজল রে লাজবি যদি আইলো তোরা বিহার লগন আইলো রে জিগি জাগি জাগ ধাম সামা দোল বাইজল রে লাজবি যদি আইলো তোরা বিহার লগন আইলো রে জিগি জাগি জাগ ধাম সামা দোল বাইজল রে ও মোহনা বৌদিদি, সেই কখন থেকে তো তোমরা জল সইছো? বলি আমার গায়ে হলুদ দেবে কখন? বাপ রে বাপ, মেয়ের যে আর তর সইছে না রে। আমাকে বেশি করে হলুদ মাখিও, যাতে কোণে সেজে আমাকে দারুণ লাগে। হবে রে মেয়ে, তোর হবে। আমরা এওরা তোর গায়ে হলুদ ঘষে ঘষে তোকে এমন করে দেব যে তোর বর তোর দিক থেকে নজর ফেরাতে পারবে না রে। বিয়ের লগন পড়তে আর বেশি দেরি নেই। যা যা, তুই মণ্ডপে যা, দেখি আমরা বরণ ডালা নিয়ে আসছি। লাজবি যদি আইলো তোরা বিহার লগন আইলো রে জিগি জাগি জাগ ধাম সামা দোল বাইজল রে এসো বিদ্যাপতি এসো, আর কত দূরে তুমি? তোমার সাথে ললিতার দেখা হওয়াটা যে খুব দরকার। ভক্তের সঙ্গে ভক্তির মিলন হলে তবেই তো ভগবান খুশি হবে। এমন জায়গায় এত ভালো বজরা পাবো আশা করিনি। তুমি আশা করনি এমন অনেক কিছুই আজ ঘটবে বিদ্যাপতি। অজামিল, মাল্লাদের বলো জোরে দাঁড় বাড়িতে। আকাশ এখন পরিষ্কার, দিনের আলো থাকতে থাকতে যদি আমরা নদী পার হয়ে কলিঙ্গের পূর্ব প্রান্তে অবধি পৌঁছে যেতে পারি তাহলে খুবই ভালো হবে। অবশ্যই, আমি ইতিমধ্যেই মাল্লাদের সেই নির্দেশ দিয়ে রেখেছি। তুমি বিশ্রাম করো, এতটা পথ হেঁটে এসেছো, নিশ্চয়ই খুব ক্লান্ত। আমি এত সহজে ক্লান্ত হই না। তুমি একটু অপেক্ষা করো বিদ্যাপতি, আমি একটু আসছি। আমি জানি বিদ্যাপতি যে তুমি খুব সহজে ক্লান্ত হও না, কিন্তু রানীমার আদেশের কথাও তো মাথায় রাখতে হয়। তোমার ভালো থাকা না থাকার দিকেও খেয়াল রাখতে হয়। নাও শরবত খাও। অজামিল, আমি শরবত খাবো না, বরং এই শরবত তুমি খেয়ে নাও।
আমি আমার জন্য রেখেছি তো, তুমি খাও। আগে তোমার সেবা করি, তারপর তো আমি খাবো। না খাও। বেশ। বাহ, এ তো দারুণ শরবত। অজামিন, তোমার তো দেখছি অনেক গুণ। নাচবি যদি আইলো তোরা বিহার লগন আইলো রে জিগি জাগি জাগ ধাম সামা দোল বাইজলো রে কল্লা মাথায় সোনার বরণ সে মুখেতে সাদের ধরন চন্দনেরও গন্ধ ভরে খুশির বরণ ছাইলো রে কল্লা মাথায় সোনার বরণ সে মুখেতে সাদের ধরন চন্দনেরও গন্ধ ভরে খুশির বরণ ছাইলো রে নাচবি যদি আইলো তোরা বিহার লগন আইলো রে জিগি জাগি জাগ ধাম সামা দোল বাইজলো রে নাচবি যদি আইলো তোরা বিহার লগন আইলো রে জিগি জাগি জাগ ধাম সামা দোল বাইজলো রে নাচবি যদি আইলো তোরা বিহার লগন আইলো রে জিগি জাগি জাগ ধাম সামা দোল বাইজলো রে জিগি জাগি জাগ ধাম সামা দোল বাইজলো রে জিগি জাগি জাগ ধাম সামা দোল বাইজলো রে থামো! আশ্চর্য, গায়ের সব মেয়েরা কি এখানে নাকি? ও মা, তোর বিয়ের আচার অনুষ্ঠান ছেড়ে সব মেয়েরা এখানে থাকবে না তো কোথায় থাকবে? গায়ের সব মেয়েরা এখানে থাকলে জঙ্গল পাহারা দেবে কে? তোর কি মাথা খারাপ হয়েছে ললিতা? তোর বিয়ের আমোদ আহ্লাদ ছেড়ে আজকে কোনো মেয়ে পাহারা দিতে যাবে? মানে শত্রু যদি এই সুযোগে নীলমাধব ছিনিয়ে নিয়ে যায়, শত্রু কি দিনক্ষণ গুনে আসবে নাকি? এখানে আমরা গোটা গ্রাম আনন্দে মজা থাকবো, ওদিকে যা দুর্ঘটনা ঘটার ঘটে যাবে। না না, জঙ্গল পাহারা যেতেই হবে। এ কি আতন্তর? তোর বিয়ে বলে কথা, আজ গায়ে যে উৎসব, সবাই মিলে কত আনন্দ করছে বলতো। আর এই হুল্লোড় ছেড়ে কে পাহারা দিতে যাবে শুনি? যদি কেউ না যায় তবে আমি একাই যাব জঙ্গল পাহারায়। তোরও বলিহারি ললিতা, এখানে বস ঠিক করে একটু গায়ে হলুদ মাখাতে দে। এতদিন অনেক পুরুষালী ভাব দেখিয়েছিস, নিজেকে একটু পাল্টা মা। আমি কিন্তু ঠাট্টা করছি না। ললিতা, তুই বললে কেউ না কেউ ঠিক যাবে, কিন্তু কেউ মন থেকে খুশি হয়ে যাবে না। কারণ ব্যক্তিগত খুশির চেয়ে গায়ের সব মানুষের খুশিটা আমার কাছে ঢের বড় তিনতিরি। ললিতা, আমি জানি আর কিছুদিন পর জগতের সকল মানুষের খুশির জন্য তুমি তোমার নিজের ব্যক্তিগত সুখ ত্যাগ করবে। ভক্ত তো এমনই হয়, সেই জন্যেই এমন ভক্তের কাছে আমাকে যে বারবার ছুটে আসতে হয়। কি ব্যাপার, সবাই চুপ কেন? কে যাবে পাহারায়? আজ আমি যাব জঙ্গল পাহারায়। গুঞ্জা, তুই? আমার রাজপুত্তুর আমাকে ছেড়ে ললিতার গলায় মালা দেবে, এ আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো না। তুই যাবি গুঞ্জা? হ্যাঁ, আজ আমি পাহারায় থাকবো। তুই নিশ্চিন্তে থাক ললিতা, এত ভাবিস না। কোথাও কোনো বিপদ দেখলে আমি মুখে আওয়াজ করে ঠিক তোদের সবাইকে জানিয়ে দেব।
আমি এলাম। দাঁড়া, তীর ধনুকটা নিয়ে যাস মনে করে। আজকের দিনটা অন্তত তীর ধনুক বলে নিজের হাতে শাখা জোড়ার কথা ভাব ললিতা। খুব সুখের হোক তোর নতুন জীবন। আসি। গুঞ্জা, গুঞ্জা, গুঞ্জা। আরে তিনতিনি, গুঞ্জার কি হলো বলতো? ওর কথার ধরন কেরম একটা কানে ঠেকলো। ওর 12 মাসে এরকমই কথার ধরন। ওর ঢং নিয়ে না আমরা কেউ পারি না, জানো তো। ছাড়ো, চলো আমরা ললিতাকে গায়ে হলুদ দিই। এ কি সর্বনাশ! ঝড় এলো নাকি? বিয়েতে সব পণ্ড হয়ে যাবে। আজ বিয়ে পণ্ড হবে না, যতই দুর্যোগ হোক। বরযাত্রীদের খবর দাও, যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন চলে আসে। গাঁও বুড়োদের বলো, বিয়ের লগ্ন পড়লেই যেন বিয়ে দিয়ে দেয়। আজ বিয়ে হবেই। অজামিল, এ আবার কি দুর্যোগ আরম্ভ হলো? এ কি? আমার আমার এমন কেন লাগছে? তোমার শরবতে আমি ঔষধি মিশিয়ে দিয়েছি বিদ্যাপতি, তোমাকে আচ্ছন্ন করার ঔষধি। কি হলো বিদ্যাপতি তোমার? হঠাৎ শরীরটা কেমন যেন অবশ লাগছে। তখনই বললাম তুমি ক্লান্ত, বিশ্রাম নাও। আমার কথা শুনলে না তো? না না না, এই মুহূর্তে ক্লান্ত হলে চলবে না। যেভাবেই হোক নীলমাধবের সন্ধান পেতেই হবে, তাহলে আমি মহারাজের মন শান্ত করতে পারবো না। ওর মাথাটা ঘুরছে। সে কি, তুমি শরবতটা পুরো খাও, শরীরে একটু বল পাবে। খাও খাও। আমার পুরো শরীর ঝিমঝিম করছে অজামিল। এসব আমার সাথে কেন কেন হচ্ছে? ভেবো না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। তুমি দেখো দেখো, ঠিক হয়ে যাবে। অজামিল, কিছু ঠিক হচ্ছে না। আমার 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 প্রচন্ড ঘুম পাচ্ছে, মাথা ব্যথা করছে। বিদ্যাপতি, বিদ্যাপতি তুমি নিচে যাও, আমি বরং ওপরে থাকছি। ওই দেখো, দূরে একটা নীল রঙের পাহাড় দেখা যাচ্ছে। আপাতত ওখানেই নিয়ে যেতে বলি। রঙের পাহাড় কোথায়? তাহলে কি সেখানে নীলমাধবকে খুঁজে পাবো আমি? কত দূরে? ওই তো দেখো, দেখতে পাচ্ছ না? কই ওই অজামিল, আমি তো কিছু দেখতে পারছি না। যেন কেন কেমন ঝাপসা হয়ে যাচ্ছে আমার চোখের সামনে। ওই তো ওই তো, আর একটু কিনারায় আসো, দেখতে পাবে। এসো এসো বিদ্যাপতি, ওই তো ওই তো। যাও যাও যাও। তোমার মৃত্যু যোগ ঘনিয়ে উঠেছে বিদ্যাপতি, তুমি বুঝতেই পারছো না। এবার আমাকে ছিনিয়ে নিতে হবে তোমার মহামৃত্যুঞ্জয় কবচ। यजामहे
আস্তে বিদ্যাপতি, আস্তে, নিজেকে সামলাও। কই নীলপাড়, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখের সামনে সব যেন ঝাপসা হয়ে যাচ্ছে। মহারাজ, গুন্ডিচা, মহারাজ, মহারাজ বিদ্যাপতিকে আনতে লোক পাঠান এক্ষুনি। আমার মন বড় উতলা হয়ে উঠেছে। সকাল থেকে আমার ডান চোখটা বড়ই কাঁপছে। তার উপর এই ঘোর দুর্যোগ, এসবই চরম দুর্লক্ষণ। কে জানে বিদ্যাপতির আবার কি বিপদ হলো। সংবাদ এসেছে, আমার পাঠানো বজরায় বিদ্যাপতিকে নিয়ে অজামিল উঠেছে। এতক্ষণে নিশ্চয়ই বিদ্যাপতি। বিদ্যাপতি, কই অজামিল, কই নীলপাড়, নীলমাধবকে তো দেখতে পাচ্ছি না আমি। দেখতে পাচ্ছ না? পাচ্ছ না দেখতে? ওই তো নীলপাড়। কাজ সেরে বসি, 70 মেরে হাসি। অতল জলে বিদ্যাপতি করল লাভ পরম গতি। বিদ্যাপতির শিওরে মৃত্যু। এভাবে আর কিছুক্ষণ থাকলে ওকে যে আর বাঁচানো যাবে না। হ্যাঁ, বিদ্যাপতি বারবার নিজের শক্তিতে সব বিপদ থেকে বেরিয়ে এসছে, আর এবার তো ও অসহায়। আমাদের উচিত ওকে রক্ষা করা। সুভদ্রা, কানাই বিদ্যাপতি ছাড়া নীলমাধবকে সকলের সামনে আনবে কে? তাই ওকে তো আমাদের বাঁচাতেই হবে। कुंज पुंज भरी गुंजर गान अंजनयुत तब कंजनयान अंजनयुत तब कंजनयान। हे कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। हे कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा।
मुरारी नौला किशोर प्रभु कृष्ण मुरारी हे कृष्ण गोविंद हरे मुरारी